পুরো বিশ্বের মোবাইল বাজারের 20% একসময় ছিল ব্ল্যাকবেরির দখলে। বিশ্ব বাদ দেন, শুধু যুক্তরাষ্ট্রের মোবাইল বাজারে প্রায় 50% ছিল এই কোম্পানির হাতে। ওই বাজারে তাদের সামনে কেউ দাঁড়াতেই পারত না। এমন না যে বছরের পর বছর কষ্ট করে ফোনটা এত বিখ্যাত হয়েছিল। ব্ল্যাকবেরির ক্ষেত্রে পুরো ঘটনাটাই ঘটেছিল অনেকটা এলাম, দেখলাম এবং জয় করলামের মতো। 1999 সাল থেকে ধরলে 2010 সাল পর্যন্ত মোট 11 বছর নিজেদের ডিভাইস দিয়ে বাজারে আধিপত্য ধরে রেখেছিল কোম্পানিটা। এই সময়টায় স্টাইল ও আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছিল এই ব্ল্যাকবেরি। বিষয়টা অনেকটা এরকম হয়ে গিয়েছিল যে আপনার হাতে ব্ল্যাকবেরি আছে মানে আপনি খুব গুরুত্বপূর্ণ কেউ। বারাক ওবামা, ম্যাডোনা, লেডি গাগা এরকম বিখ্যাত সব মানুষদের হাতে দেখা যেত এই ফোনটা। আর কর্পোরেট কালচার তো রীতিমতো ডোমিনেট করতো ব্ল্যাকবেরি। সিইও থেকে শুরু করে উচ্চপদস্থ সব কর্মকর্তার হাতে দেখা যেত এই ফোন। সেই ফোনটা বাজার হারালো খুব দ্রুত, এতটাই দ্রুত যে সবাইকে অবাক করে দিল। এখন তো বাজার থেকে হারিয়েই গেছে এটা। এই ব্ল্যাকবেরি প্রথম তৈরি হওয়ার গল্পটা কিন্তু খুব মজার। দুই বন্ধুর গল্প এটা। তাদের সঙ্গে যোগ হয়েছিল দুর্দান্ত এক কর্পোরেট বান্দা। এই তিনে মিলে জিতে নিয়েছিল অলমোস্ট গোটা দুনিয়া। 1980-র দশকে কানাডার ওয়াটারলুতে রিসার্চ ইন মোশন নামে একটা কোম্পানি যাত্রা শুরু করে। এই কোম্পানিটার প্রতিষ্ঠাতা দুই বন্ধু। তারা একদম স্কুল জীবন থেকেই ভালো বন্ধু। একজনের নাম মাইক লাজার্ডিস, আরেকজনের নাম ডগলাস ফ্রিগিন। মাইকের জন্ম তুরস্কে। ছোট বয়সেই বাবা মায়ের সাথে সে চলে আসে কানাডায়। তার ব্যাপক আগ্রহ ছিল যন্ত্রপাতি নিয়ে। স্কুল থেকেই দেখা যেত নানা ধরনের জিনিসপত্র সে মেরামত করছে। ঘন্টার পর ঘন্টা ব্যয় করে নানা ধরনের ডিভাইস সে বানাচ্ছে। আশপাশের সবাই তার এই স্বভাবের কথা জানত। এমনও হয়েছে একেবারে স্কুলের টিচার থেকে শুরু করে ক্লাসের অন্যান্যরাও নিজেদের নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র নিয়ে মাইকের কাছে আসছে আর সেগুলো ঠিক করিয়ে নিয়ে যাচ্ছে। তো এই মাইকের বন্ধুত্ব হলো মুখচোরা ডগলাসের সাথে। ডগলাসও মাইকের মতোই অনেকটা। সেও নানা ধরনের টেকনিক্যাল বিষয় আশয় নিয়ে মেতে থাকে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করে। বাট মাইকের মতো এতটা অবসেসিভ না, কিন্তু কোনো দিক থেকে সেও কিন্তু কম যায় না। নানা ধরনের এক্সপেরিমেন্ট এই দুই বান্দাকে প্রায়ই করতে দেখা যেত। তো এই দুই বন্ধুই বড় হওয়ার পরে গড়ে তুলল নিজেদের প্রতিষ্ঠান। তাদের মেইন চিন্তা ছিল এখান থেকে দুর্দান্ত সব প্রোডাক্ট বানাবে তারা, যেগুলো পুরো বিশ্বেই সমাদৃত হবে। নিজেদের প্রতিষ্ঠানের জন্য একদম নিজেদের মতোই কিছু কাজ পাগল তরুণও খুঁজে বের করলো তারা। ছোট্ট একটা অফিস নিয়ে শুরু করে দিল নিজেদের আয়োজন। এখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে দুই বন্ধু অসম্ভব ট্যালেন্টেড হলেও দুই বন্ধুই ছিল ইন্ট্রোভার্ট টাইপের। নিজেদের জগতের মধ্যেই গুটিয়ে থাকতো তারা। তারপরেও রিসার্চ ইন মোশন ভালোই কাজকর্ম পাওয়া শুরু করলো। তারা বিভিন্ন ইউনিক জিনিস বানানো শুরু করলো। যেমন তারা একটা ডিভাইস বানালো যেটার কিপ্যাডে কিছু টাইপ করলে তার টিভি স্ক্রিনে সরাসরি দেখা যেত। এই যুগে এসে এটাকে বড় কিছু না মনে হলেও 1980-র দশকে এটা বেশ বড় মাপের অর্জন ছিল। প্রায় 5 বছর তারা এই কোম্পানি ওই কোম্পানি এরকম বিভিন্ন লোকাল প্রতিষ্ঠানে কাজ করলো। তাদের প্রয়োজন অনুযায়ী ডিভাইস বানিয়ে দিল। কিন্তু সমস্যা হলো এ থেকে খুব বেশি একটা আয় ইনকাম হচ্ছিল না। এমনও সময় যাচ্ছিল যে অফিসের খরচ মেটাতেই তাদের হিমশিম খেতে হচ্ছিল। ঠিক এরকমই একটা সময়ে টেড রজার্স নামের একজন একটা সমস্যা নিয়ে আসে এই দুই বন্ধুর কাছে, যেটা তাদের চিন্তা ভাবনার জগৎটাই পাল্টে দেয়। আমাদের চারপাশে নানা ধরনের রেডিও ওয়েভ আছে। এরকমই একটা ওয়েভ হলো মোবিটেক্স নেটওয়ার্ক। তো টেড রজার্সের কোম্পানি রজার্স ক্যান্টেল ইনকর্পোরেটের একটা বিভাগ ছিল যারা এই মোবিটেক্স নেটওয়ার্ক নিয়ে কাজ করত। তারা মেইনলি চেষ্টা করছিল মোবিটেক্স নেটওয়ার্কের মাধ্যমে মেসেজ পাঠাতে। সমস্যা হলো তারা এটা ঠিকভাবে করতে পারছিল না। তাদের হাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল, কিন্তু তারপরেও এটা কেন জানি ঠিক হয়ে উঠছিল না। আর এ কারণেই তারা চলে আসে মাইক ও ডগলাসের প্রতিষ্ঠান রিমের কাছে। দুই বন্ধু মোবিটেক্স নেটওয়ার্ক নিয়ে কাজ করতে গিয়ে অদ্ভুত এক সম্ভাবনার খোঁজ পায়। 1990-এর দশকে ওয়্যারলেস ফোন, পেজার, টেক্সট এই ধরনের জিনিসগুলো চলে এলেও একটা প্রবলেমের সলিউশন কেউই করতে পারছিল না।
আর সেটা হলো কেউ এমন কোনো ছোট ওয়্যারলেস ডিভাইস বানাতে পারছিল না যেটা দিয়ে ইমেল পড়া বা পাঠানো সম্ভব হবে। অনেকেই চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। মোবিটেক্স নেটওয়ার্ক নিয়ে কাজ করতে গিয়ে মাইক ও ডগলাস দেখলো যে এই নেটওয়ার্ক বা ওয়েভটা দিয়ে চাইলে এই কাজটা করা সম্ভব। সমস্যা হলো অন্যান্যরা যেভাবে করছে সেটা ঠিক সঠিক রাস্তা না। তারা ঘাটাঘাটি করতে গিয়ে সঠিক রাস্তাটা পেয়ে গেল এবং চিন্তা করলো এরকম একটা ডিভাইস তারা নিজেরাই বানাবে। তারা রজার্সের সমস্যাটা সমাধান করে দিল আর নিজেদেরটা নিয়ে ভাবতে বসলো। দেখতে দেখতে মাইক ও ডগলাস নিজেদের ডিভাইসটা ডিজাইন করে ফেলল। খুঁটিনাটি মোটামুটি সব বিষয় সাজিয়েও ফেলল। সমস্যা হলো এরকম একটা ডিভাইস বানানো তো আর মুখের কথা না, এর জন্য টাকা পয়সা প্রয়োজন। আর রিম তো অর্থনৈতিকভাবে ব্যাপক চাপের মুখে তখন। তো দুই বন্ধু বিভিন্ন কর্পোরেট কোম্পানিতে ধর্ণা দেওয়া শুরু করলো। এরকম ধর্ণা দিতে দিতেই তারা এক জায়গায় পেয়ে গেল জাদরেল জিম বলসলিকে। জিম বলসলি ছোটবেলা থেকে বেশ ঠোঁটকাটা, মুখের ওপর কোনো কিছুই বলতে বাধে না তার। ছাত্র হিসেবে ন্যাচারালি ট্যালেন্টেড না হলেও খুব খাটতে পারত। কোনো কিছুতে একবার মন দিয়ে দিলে তাকে থামানো কঠিন ছিল। নিজের ক্যারিয়ারের ম্যাপিংটাও সে করেছিল খুব সুন্দরভাবে। নিজের সব লক্ষ্যগুলোকে একের পর এক ফুলফিল করে সে ক্যারিয়ারে খুব দ্রুত উপরে উঠে এসেছিল। হার্ভার্ড থেকে MBA করে সে তখন কাজ করছে সাদারল্যান্ড শার্লটস নামের একটা কোম্পানিতে। কিন্তু সময়টা তখন ভালো যাচ্ছে না বলসলি। তার কোম্পানি অন্য একটা কোম্পানির সঙ্গে মার্জ হয়ে যাচ্ছিল, আর নতুন কোম্পানির জিম বলসলিকে পছন্দ ছিল না। তারা চাচ্ছিল তাকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিতে। এরকম একটা মোমেন্টেই দুই বন্ধু গিয়ে হাজির হলো জিম বলসলির সামনে। তারা নিজেদের পরিকল্পনার কথা জানালো যে আমরা একটা ফোন তৈরির কথা ভেবেছি, যেটা দিয়ে শুধু কথা বলা বা টেক্সট মেসেজ পাঠানো যাবে না, ইমেইলও চালাচালি করা যাবে। যেহেতু দুই বন্ধুই খুব ইন্ট্রোভার্ট ছিল, তাদের প্রেজেন্টেশন খুবই বাজে হলো। একরকম মনমরা হয়েই তাদের বিদায় নিতে হলো। এদিকে জিম বলসলির কাছে আইডিয়াটা একেবারে খারাপ লাগে নাই। তাকে এমনিতেও দ্রুত নিজের কোম্পানি ছাড়তে হবে। ফলে সে চিন্তা করলো এই দুই বন্ধুর প্রজেক্টে সে বিনিয়োগ করবে, রিটার্নে তাদের পার্টনার হয়ে যাবে সে। বলসলি সেভাবেই যোগাযোগ করলো মাইক ও ডগলাসের সাথে, নিজের পরিকল্পনার কথা জানালো। প্রথমে মাইক ও ডগলাসের একটু আপত্তি ছিল, কিন্তু দ্রুতই তারা বুঝতে পারলো যে বলসলিকে ছাড়া তাদের পক্ষে এই প্রোডাক্টটা তৈরি করা সম্ভব না। যদি তৈরি করেও ফেলে তারা এটা বিক্রি করতে পারবে না, কারণ তাদের ওই ব্যবসায়িক দক্ষতাই নেই যেটা বলসলির আছে। ফলে তারাও রাজি হলো পার্টনার হতে। ঠিক হলো কোম্পানির 40% থাকবে মাইকের হাতে, 33% নেবে বলসলি, আর বাদ বাকিটা থাকবে ডগলাস ও অন্যান্যদের জন্য। এই অংশীদারিত্বর মধ্য দিয়ে খুব সুন্দর একটা হিসাব মিলে গেল। মাইক ও ডগলাসের মূল ফোকাস ছিল ইনোভেশন, আর বলসলির ছিল মার্কেটিং ও সেলস। বলসলি ছিল পাজলের সেই টুকরো যা এতদিন ছিল না। তার আশাতে পাজল মিলে গেল, শক্তিশালী একটা অবস্থান তৈরি হয়ে গেল রিমের। ধীরে ধীরে ব্ল্যাকবেরি তৈরির দিকে আগাতে থাকলো তারা, একটা একটা করে বাধা অতিক্রম করতে থাকলো। মোবিটেক্স নেটওয়ার্কের উপর ভিত্তি করে তারা যেহেতু নিজেদের সার্ভিসটাকে সাজাতে চাইছিল, তাদের প্রয়োজন ছিল এই নেটওয়ার্কের মালিক প্রতিষ্ঠান থেকে। সে সময় কানাডায় এই নেটওয়ার্কের মালিকানা ছিল রজার্স ক্যান্টেল ইনকর্পোরেটের কাছে। তাদের সঙ্গে তারা একটা চুক্তি করলো, আর অন্যদিকে যুক্তরাষ্ট্রে এটার মালিকানা ছিল বেল সাউথের কাছে। তাদের সাথেও চুক্তি হয়ে গেল। নিজেদের প্রোটোটাইপ ততদিনে তৈরি করে ফেলেছিল রিম, সো একটা কমন গ্রাউন্ডে আসতে টাইম লাগলো না। 1999 সালে প্রথমে তারা ব্ল্যাকবেরি 850 নিয়ে আসলো, কিন্তু এটা ঠিক ফোন ছিল না। সাদা কালো ডিসপ্লে ছিল, কিবোর্ড ছিল, ইমেল চালাচালি করা যায়, পেজারের কাজও চলতো, কিন্তু কথা বলা যেত না বা সেলুলার নেটওয়ার্ক পাওয়া যেত না। এটা দিয়েই যাত্রা শুরু করলো তারা। ডিজাইনের দিক থেকে দেখতে খুব একটা জুৎসই না হলেও মানুষ কাজের জন্য এটা কেনা শুরু করলো। এদিকে মাইক, ডগলাস আর বলসলি কিন্তু বসে নেই। তারা তখন দৌড়াচ্ছে নতুন ডিভাইস তৈরি করা নিয়ে। 2000 সালে তারা নিয়ে আসলো ব্ল্যাকবেরি 950। এটা আরও উন্নত, এটাতে ওয়েব ব্রাউজারও আছে। এরও 1 বছর পর তারা দিল ব্ল্যাকবেরি 957। আর 2002 সালে এসে তারা তাক লাগিয়ে দিল সবাইকে।
প্রকৃত অর্থেই ফোন তৈরি করে ফেলল তারা। এই মডেলটা ছিল ব্ল্যাকবেরি 5810। এটাতে ইমেল পাঠানোর ব্যবস্থা ছিল, ওয়েব ব্রাউজার, সেলুলার নেটওয়ার্ক সবই ছিল। বাস আর ফিরে তাকাতে হলো না ব্ল্যাকবেরিকে, পুরো বিশ্বে যেন আগুন লাগিয়ে দিল কোম্পানিটা। এরপর তারা একের পর এক মডেল আনতে থাকলো, আর বড় বড় রথী মহারথীরা তা কিনতে থাকলো। এই যে তাদের ফোন এত বিক্রি হচ্ছিল, এটার পেছনে বিরাট বড় একটা ভূমিকা ছিল জিম বসলির, বলা ভালো তার নকশা করা সেলস টেকনিকের। শুরু থেকেই ব্ল্যাকবেরি ডিভাইসগুলো বিক্রি করার জন্য অভিনব পন্থা নিয়েছিল বলসলি। সে তার টিমকে বিভিন্ন কর্পোরেট কনফারেন্সে পাঠাতো এবং সঙ্গে ডিভাইস দিয়ে দিত। তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল কনফারেন্সে যাদের ল্যাপটপ চালাতে দেখা যাবে তাদের কাছে যাতে তারা যায়, গিয়ে ব্ল্যাকবেরি ডিভাইসটা সম্পূর্ণ ফ্রিতে 1 মাসের জন্য দিয়ে দেয়। মানে ওই 1 মাস ডিভাইসটা তাদের কাছে থাকবে, তাদের যদি ভালো না লাগে তাহলে তারা তা 1 মাস পরে ফেরত দিয়ে দিবে, আর যদি ভালো লেগেই যায় তাহলে দামটা দিয়ে দিবে। মেনলি এটা ছিল ক্রেতা তৈরি করার টেকনিক। যেহেতু ডিভাইসটাই আর্ন করা নতুন, সেহেতু সেটা ব্যবহার না করলে তো কারো পক্ষে বোঝা সম্ভব না যে এটা দিয়ে কি কি করা সম্ভব। এই টেকনিকে ভালো কাজ হলো, খুব কম মানুষই ফেরত দিল ডিভাইস। বেশিরভাগই চালিয়ে যখন দেখলো যে এতে ইমেল পাওয়া যাচ্ছে, ঢাউস একটা ল্যাপটপ বহন করে বেড়াতে হচ্ছে না, তখন তারা সেটা হাতছাড়া করতে চাইল না। সেলসের ক্ষেত্রে আরেকটা টেকনিক তারা ব্যবহার করলো, সেটা হলো বিভিন্ন কর্পোরেট কোম্পানির সিইওদের সঙ্গে দেখা করে তাদেরকে তারা ব্ল্যাকবেরি গিফট করে আসতো। এই সিইওরা যখন দেখলো যে এটা দিয়ে খুব দ্রুত কাজ সেরে নেওয়া যায়, তখন তারা নিজেদের অধীনস্থ কর্মকর্তাদের জন্য বড় মাপে ব্ল্যাকবেরি কেনার অর্ডার দেওয়া শুরু করলো। এসব টেকনিকের কারণে দ্রুত বিক্রি বাড়তে থাকলো ব্ল্যাকবেরির। প্রতিনিয়ত এটা উপরে উঠছিল। আর এটার অন্যতম বৈশিষ্ট্য ছিল এর কিবোর্ড। মাইক কিবোর্ডটা খুব পছন্দ করত, এটা ছিল তার স্পেশাল টাচ। এই কিবোর্ড অন্যরা পছন্দ করেছিল, কিন্তু সে সুদিন খুব বেশি দিন টিকলো না ব্ল্যাকবেরির। ব্ল্যাকবেরির খেলাটা আসলে শেষ করে দিয়েছিলেন স্টিভ জবস 2007 সালে। সেবার তিনি নিয়ে এলেন আইফোন। একদম প্রোডাক্ট লঞ্চ ইভেন্টেই সবাইকে তাক লাগিয়ে দিলেন, কিবোর্ড গায়েব করে দিলেন ফোন থেকে। ব্ল্যাকবেরির সব সুবিধাই তিনি আইফোনে দিয়ে দিলেন আরও রাজকীয়ভাবে। সুন্দর ডিজাইন, অভিনব প্রযুক্তি, সবার তো চোখ ছানা বড়া। এমনকি ব্ল্যাকবেরি সহ অন্যান্য ফোন কোম্পানিগুলোকে নিয়ে প্রকাশ্যে মজা করতেও ছাড়লেন না তিনি। তো আইফোন প্রযুক্তি প্রেমীদের কাছে ব্যাপক ভালো লাগলেও ওই সময়ের যারা ইন্ডাস্ট্রির মাথারা ছিলেন তারা এটাকে খুব একটা আমলে নিলেন না। এমনকি সে সময়ের মাইক্রোসফটের সিইও স্টিভ বলমারও বলেছিলেন আইফোন বাজার পাবে না, এটা মানুষ নিবে না। একই ধরনের চিন্তাভাবনা ছিল ব্ল্যাকবেরির ফাউন্ডারদেরও। মাইক তো একরকম নিশ্চিতই ছিলেন যে এটা টেকসই হবে না, কোনো নেটওয়ার্কের পক্ষেই সম্ভব হবে না জবস যা যা বলেছেন তা সেভাবে ডেলিভার করা। আপনাকে মাথায় রাখতে হবে যে এটা 2007 সাল। আইফোন সময়ের তুলনায় এতটাই এগিয়ে ছিল যে সাধারণ মানুষ তো বটেই, সে সময়ের প্রযুক্তি জগতে এটা মানতে পারছিল না। তো আইফোন লঞ্চ হলো। দেখা গেল স্টিভ জবস কথা রেখেছেন। তিনি শুধু মানুষকে স্মার্টফোনই দেননি, তিনি তাদেরকে একটা ইকোসিস্টেম তৈরি করে দিয়েছেন, যেখানে ডেভেলপাররা চাইলেই অ্যাপ বানাতে পারে, ব্যবহারকারীরাও সেটা ব্যবহার করতে পারে। হ্যাঁ, শুরুতে মাইকের কথাই সত্যি হয়েছিল। আইফোন শুরুর দিকে কিছু ঝামেলায় পড়েছিল, নেটওয়ার্কে স্লো কাজ করতো আইফোন, কিন্তু খুব দ্রুতই সমস্যাগুলো সমাধান নিয়ে এলো অ্যাপল। দেখা গেল 2 থেকে 3টা মডেলের মধ্যেই এসব সমস্যা বলতে গেলে উধাও হয়ে গেছে, মানুষ সমানে আইফোন কিনছে। এদিকে ব্ল্যাকবেরি ছিল কর্পোরেট দুনিয়ার ফোন, কাজের ফোন, বিখ্যাত মানুষের ফোন, আর আইফোন তার টাচ স্ক্রিন অ্যাপ স্টোর দিয়ে হয়ে গেল সব উচ্চবিত্তের ফোন। ফলে মার্কেট হারাতে শুরু করলো ব্ল্যাকবেরি, আস্তে আস্তে কমতে শুরু করলো বিক্রি। মরিয়া হয়ে মাইক অবশ্য বাজার ধরে রাখার চেষ্টা করেছিল। ব্ল্যাকবেরি স্টর্ম নামের একটা মডেল নিয়ে আসে তারা, সেটাতেও টাচ ডিসপ্লে ছিল, স্ক্রিনের ভেতরেই কিবোর্ড ছিল, কিন্তু তাদের কোনো অ্যাপ স্টোর ছিল না। হাতে গোনা কয়েকটা কাজ ছাড়া ওই ফোনটা দিয়ে আর কিছুই করার ছিল না। প্লাস ফোনটার কোয়ালিটিও খুব বাজে ছিল। এতে করে মানুষের কাছ থেকে খুব দ্রুতই কমপ্লেন আসতে শুরু করলো, এমনকি ফোনও ফেরত আসা শুরু হয়ে গেল। ফলে পাল্টা জবাব দেওয়া বা ঘুরে দাঁড়ানো কোনোটাই আসলে করতে পারেনি ব্ল্যাকবেরি। তাদের কফিনে ফাইনাল পেরেকটা ঠুকে দেয় অ্যান্ড্রয়েড,
2008 সালে অপারেটিং সিস্টেমটা লঞ্চ করে গুগল। এতে করে অন্যান্য ফোন কোম্পানি গুগলের কাছ থেকে অপারেটিং সিস্টেম নিয়ে আইফোনের মতো ফোন আনার সুযোগ পায়। 2010 সালের দিকে এসে ব্ল্যাকবেরি থেকে প্রকৃত অর্থেই মুখ ঘুরিয়ে নিতে শুরু করে মানুষ। তারা ঝুঁকে যায় অ্যান্ড্রয়েড ফোন ও আইফোনের দিকে। ব্ল্যাকবেরি এখনও আছে। রিম 2013 সালেই নিজেদের কোম্পানির নাম বদলে ব্ল্যাকবেরি করে ফেলেছে। সে কোম্পানিতে এখন আর মাইক, ডগলাস, বলসলি কেউ নেই। তারা বিভিন্ন সময়ে কোম্পানি ছেড়ে চলে গেছে। নতুন নেতৃত্ব এসেছে সেখানে। কোম্পানিটা 2016 সাল পর্যন্ত ফোন বানানোর চেষ্টা করে পরে বাদ দিয়েছে। এখন অন্য কোনো কোম্পানি ব্ল্যাকবেরির নাম নিয়ে ফোন বানাতে চাইলে তাদের কাছ থেকে নাম ধার করতে পারে, কিন্তু তারা নিজেরা আর কোনো ফোন বানায় না। তাদের মূল ব্যবসা এখন দুই ধরনের। এক, তারা বিভিন্ন বড় বড় ব্যাংক, সরকারি প্রতিষ্ঠানকে সাইবার সুরক্ষা দেয়। আর দুই, তারা অডি, বিএমডাব্লিউ, মার্সিডিজ এরকম গাড়ির কোম্পানিগুলোর সঙ্গে কাজ করে, সেগুলোকে নানা ধরনের সফটওয়্যার ও সিস্টেম তৈরি করে দেয়। আগের সেই ব্যাপক পাওয়ারফুল অবস্থানে না থাকলেও খুব একটা খারাপ অবস্থানে নেই ব্ল্যাকবেরি। নীরবেই নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে তারা। তো এই হলো আমার আজকের ভিডিও। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।